আমাদের ক্লাস নাম্বার 3 তে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আমরা গত দুইটা ক্লাসে শিখিয়েছিলাম কিভাবে HTML হেডিং ট্যাগ, ইমেজ ট্যাগ, তারপর অ্যাড ট্যাগ, অনেকগুলো ট্যাগ আমরা শিখিয়েছিলাম HTML এর। তো আজকে আমরা শিখবো HTML এর কিছু ট্যাগ, তারপর আমরা সরাসরি CSS এ চলে যাব। সো আমাদের দুইটা ফাইল, একটা ফাইল ছিল, একটা ফোল্ডার ছিল। এই ফাইলটা ছিল index.html আর একটা ফোল্ডার ছিল ইমেজেস, এটার ভিতরে একটা ছবি ছিল। তো আমরা যদি এটাকে ভিউ করি তাহলে ওপেন কিংবা ওপেন উইথে যদি গিয়ে আমরা ক্রমে ভিউ করি তাহলে আমাদের এটা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইট ঠিক এরকম দেখাচ্ছে। সো আমি আজকে বাটন টেক্সট অ্যাড করব। বাটন টেক্সট যদি আমরা অ্যাড করতে চাই, বাটন যদি অ্যাড করতে চাই, তাহলে আমি আমার যে ফাইলটা আছে সেই ফাইলটা প্রথমে কোথায় ওপেন করতে হবে? সাবলাইম টেক্সটে, কারণ আমাকে কোডগুলো সাবলাইম টেক্সটে রাখতে হবে। ওকে, সো আমার সাবলাইম টেক্সট ওপেন হচ্ছে, এটা হলো আমার সাবলাইম টেক্সট। ওকে, আমি যদি এই কোডটা, আপনারা কি কোডগুলো দেখতে পাচ্ছেন এখন? ওকে, ওকে। সো আমরা যদি প্রথমে একটা বাটন অ্যাড করতে চাই, তাহলে বাটন যদি অ্যাড করতে চাই আমি BUTTON বাটন লেখার পর আমি একটু প্লাস করে দিই। বাটন লেখার পর যদি আমি আমার যে ট্যাব আছে, আমার ল্যাপটপ বা পিসি বা কিবোর্ডে যে ট্যাবটা আছে সেই ট্যাবে ক্লিক করব, করার পর আমার এই বাটনটা চলে আসবে। সো বাটনে কি থাকে সচরাচর? রিড মোর এই বাটনটা থাকতে পারে, বা লার্ন মোর এই বাটনটা থাকতে পারে। সো আমি যে রিড মোর, আমরা বিশেষ করে বিভিন্ন ব্লগ যখন পড়ি, একটা ব্লগ পড়তে পড়তে একটা সময় বাটন থেকে রিড মোড। ওকে, এটা করার পর যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর যদি আমি আমার পেজে আসি, আসার পর যদি আমি এখানে রিলোড দিই, তাহলে আমি দেখবো যে আমার লার্ন মোড যে বাটনটা রাইট কর্নারে যুক্ত হয়ে গিয়েছে। এই বাটনটা, আমি যে বাটনটাতে ক্লিক করি তাহলে আমার পেজটা, দেখি আমি বাটনে ক্লিক করি আগে, আমি বাটনে ক্লিক করছি, কোনো অ্যাক্টিভ লিঙ্ক অ্যাড করা নাই, অর্থাৎ বাটনটা কাজ করছে না। বাটনটা অ্যাড হয়েছে ঠিকই। সো আমি যদি আমার ফেসবুকের লিঙ্কটা নিয়ে যাই, লিঙ্কটা গিয়ে যদি আমি এখানে অ্যাড করতে চাই, অর্থাৎ আমি কোথায় অ্যাড করব? এই বাটনকে যদি আমি এড ট্যাগ, আমরা যদি লিঙ্ক অ্যাড করতে চাই তাহলে আমরা জানি এড ট্যাগের মধ্যে আমাদের লিঙ্ক অ্যাড করতে হয়। তাহলে আমি একটা এন্টার করে নিচে বসিয়ে দিলাম, এখানে যদি আমি এড ট্যাগ, এড দিয়ে আমি ট্যাব বসাই তাহলে আমার এড ট্যাগটা ওপেন হয়ে যাবে। এই যে হাইপার লিঙ্ক, এখানে যদি আমি আমার যে লিঙ্কটা বসিয়ে দিই, বসানোর পর আমি যদি এই বাটন যে পুরো ট্যাগটাকে যদি কন্ট্রোল এক্স, অর্থাৎ আপনার কি হবে, কাট হবে এবং কপি হবে, কন্ট্রোল এক্স ক্লিক করি, করার পর যদি আমি মাঝখানে এনে বসিয়ে দিই, এখন যদি কন্ট্রোল এস দা সেভ করি, আমি যখন ক্রমে যাই, যাওয়ার পর যদি আমি রিলোড দিই, তাহলে দেখবো যে আমার লার্ন মোর বাটনটা আছে। এখন যদি আমি ক্লিক করি, কোথায় যাবে? আমি ক্লিকটা করে দেখি, আমরা দেখতে পাচ্ছি এখন ক্লিক করার পর সরাসরি আমাদের ফেসবুকে চলে আসছে। আমি আমার ব্যাকে চলে যাই। ওকে, এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া এটা তো বাটন যে ট্যাগটা আছে, এই ট্যাগটা ইউজ না করে কিন্তু আমরা বাটন ট্যাগটা লিখতে পারি, বা বাটন যে যে ক্লিক করলে যেখানে একটা পেজে যায় সেই পেজে তো আমি নিতে পারি কিভাবে? আমি যদি বাটন ট্যাগটাকে আমি উঠিয়ে ফেলি, উঠানোর পর যদি আমি একটা রিড মোর লিখি এ ট্যাগের মাঝখানে, আর কন্ট্রোল এস দিয়ে সেভ করি, করার পর যদি আমি ক্রমে গিয়ে যদি আমি সেখানে রিলোড দিই, তাহলে আমি দেখব যে আমার রিড মোর বাটনটা এখানে শো করছে। কিন্তু এখানে যদি আমি রিড মোরে ক্লিক করি তাও কিন্তু অন্য একটা পেজে যাবে, কথা ঠিক আছে, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত বাটন ট্যাগটা ইউজ না করব ততক্ষণ পর্যন্ত আমার যে রিড মোড বাটনটা বাটনের রূপে এটা শেপ নিবে না। অর্থাৎ বাটনের যে একটা স্ট্রাকচার থাকে, বর্ডার থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা নিবে না। সেজন্যই আমাকে মূলত বাটন ট্যাগটা ইউজ করতে হবে। এখন আমি যদি চাই যে বাটন ট্যাগ ইউজ করব না, না ইউজ করে আমি ব্যাকগ্রাউন্ড সাজাবো, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে রিড মোর বাটনটাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, পেডিং, মার্জিন, এডি, কালার, এগুলো দিয়ে সিএসএস এর সহায়তায় বাটনটাকে আমাকে সাজাতে হবে।
ওকে, সিএসএস এর পার্টটা আমরা একটু পরেই দেখছি। এখন আসেন, এই হলো বাটনের কাজকর্ম। আমরা বাটনটা আবার পুনরায় বসাই। বাটনের লিঙ্ক আপটা অন্যভাবে করানো যায়, সেটা আমি অন্য একদিন দেখাবো। কন্ট্রোল এক্স, আমি বাটনের টেক্সটটা বাটনের মাঝখানে রাখি। ওকে, কন্ট্রোল এস। ওকে, গুড। এখন আমি চাচ্ছি যে তারপর বাটনের নিচে আমার কিছু আইকন থাকবে। কি আইকন? সোশিয়াল আইকন। আমি যদি সোশিয়াল আইকন অ্যাড করতে চাই, ধরুন আমি যদি আই ট্যাগ ইউজ করি, এভাবে আসবে। আমি আপনাকে আগে সোশিয়াল আইকন গুলো কি কি থাকে, সোশিয়াল আইকন কিভাবে অ্যাড করতে হয়। আমি যদি এখানে লিখি ফা ফা ফেসবুক, তাহলে আমরা দেখব ফেসবুকের আইকন গুলো আনার জন্য ফন্ট অসম নামে একটা সাইট আছে, যেখানে বিভিন্ন ধরনের ফন্ট গুলো, অর্থাৎ বিভিন্ন ধরনের আইকন গুলো ফ্রিতে পাওয়া যায়। এখান থেকে আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। বা এখানে আমরা, আমি যদি এই যে মানে কোন আইকনের কোন সাইন, অর্থাৎ কোন আইকনের কোন এইচটিএমএল ফর্ম, ওইটা আমরা এখান থেকে শিখতে পারবো। যেমন ফেসবুকের জন্য আমরা লিখবো ফা ফা ফেসবুক স্কোয়ার, অর্থাৎ ফা ফা ফেসবুক স্কোয়ার। অর্থাৎ আমি যদি এই কোডটা লিখি তাহলে আমার ঠিক এরকম ধরনের সোশিয়াল আইকন দেখাবে। সো আমি যদি এখানে যাই, যাওয়ার পর তুমি আইটেক দিয়ে আমরা আইকন গুলো আনতে পারি আইটেক দিয়ে, সেজন্য আইকন ট্যাগটা ইউজ করা হয়। সো আমি যদি আই লিখে ট্যাবে ক্লিক করি তাহলে আমার আইকন ট্যাগটা ওপেন হচ্ছে। আর এখানে আসার পর যদি আইকনের ভিতরে, এখানে সময় আমি স্পেস দেই, দেওয়ার পর আমি ক্লাস দেই, দেওয়ার পর এন্টার দিই, মাঝখানে যদি আমি লিখি এভাবে, বা আমরা এভাবে লিখতে পারি, ধরেন ফা ফা, এটা এইভাবে বেশিরভাগ এভাবে হয় ফেস বুক। আমি এটা লেখার পর আমি দেখবো আগে আসে কিনা। কন্ট্রোল এস, এটা আমি আগে দেখি আসে এখানে না। রিলোড দিলাম। ওকে, রিলোড দেওয়ার পর আমি কোথাও দেখতে পাচ্ছি না ফেসবুকটা আসছে। যাই হোক, যদি না আসে, ওনারা যে কোডটা ইউজ করেছে আমি সেই কোডটা এখানে বসাই, এটা। এখন যদি আমি কন্ট্রোল এস দিই, এখানে এসে রিলোড দিই, আচ্ছা, এখানে না দেখানোর একটা কারণ আছে। কেননা আমি যদি কোনো ফন্ট অসম ইউজ করতে চাই, অর্থাৎ কোনো ফন্ট ইউজ করতে চাই, তাহলে এটাকে আমাকে আগে লিঙ্ক আপ করাতে হবে। আমি লিঙ্ক আপ কিভাবে করাতে হয় ওইটা আগে দেখাতে হবে। ওইটা না দেখানোর পর কিন্তু আমার, না দেখানো পর্যন্ত আমার ফন্টগুলো শো করবে না। সো এটা আমি খুব দুঃখিত। লিঙ্ক আপটা আমরা পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো কিভাবে লিঙ্ক আপ করাতে হয়। এখন আমি এইচটিএমএল শিখতে, যদি আমি লিঙ্ক আপটা কিভাবে করতে হয় সেটা শিখি, তাহলে আমাদের একটু মাথার মধ্যে একটু ঝামেলা আসবে। সো আমি এটা শিখাচ্ছি না। তবে আইকন আনার জন্য আপনাকে আইটেক ইউজ করতে হবে, সেটা আপনারা একটু জেনে নেন। দ্যাটস অল। পরবর্তীতে আমরা দেখবো কিভাবে অ্যাড করতে হয়। এখন আসুন, এটা আমি কেটে দিচ্ছি আপাতত, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। এখন আমরা কি শিখলাম এইচটিএমএল এর মধ্যে? আমরা হেডিং ট্যাগ শিখেছি, আমরা প্যারাগ্রাফ ট্যাগ শিখেছি, আমরা এ ট্যাগ শিখেছি যেভাবে লিঙ্ক আপ করতে হয়, ইমেজ ট্যাগ শিখেছি কিভাবে ইমেজ আনতে হয়, বাটন ট্যাগ কিভাবে অ্যাড করতে হয় বাটন ট্যাগ শিখেছি। এখন আরো কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ আছে, যেমন ধরেন নেভিগেশন ট্যাগ, এটা আছে, তারপর এটা আছে, তারপর এলআই ট্যাগ আছে, আই ইউএল ট্যাগ আছে, এভাবে অনেক ধরনের ট্যাগ আছে, এ ট্যাগ আছে, এই ট্যাগ গুলো আছে। কিন্তু এখন আমার কথা হলো, এই ট্যাগ গুলো আমি এখন শিখাবো না। এই ট্যাগ গুলো খুবই দরকার, এই ট্যাগ ছাড়া কোনো ওয়েবসাইট হয় না। কিন্তু আমি এইচটিএমএল এর এই ট্যাগ গুলো আমার এই কোর্সে আমি এইভাবে শিখাতে চাচ্ছি না। সো আমি এটা স্কিপ করে এখন আজকে মতো আমি এইচটিএমএল এর ক্লাসটা কমপ্লিট করছি। আমি এখনই সরাসরি সিএসএস এ চলে যাব। সিএসএস এ যাওয়ার আগে আমাকে ক্লাস কিংবা আইডি দুইটার নাম জানতে হবে। ক্লাস, একটার নাম ক্লাস আর একটার নাম আইডি। এখন আইডি এবং ক্লাসগুলো কেন ইউজ করা হয়? আমরা যদি সিএসএস শিখি, সিএসএস শেখার পূর্বে আমাদেরকে আইডি এবং ক্লাসটা শিখতে হবে। আমি যদি কন্ট্রোল এস দিই, দেওয়ার পর যদি আমি রিলোড দিই, রিলোড দিয়ে আমি যদি এখানে আইডি ক্লাসটা শো করছে, যাক পরবর্তীতে শো করবে না। ওকে,
এখন আমি এই হেডিং টেক্সটটা ধরেন আমি দিস ইজ হেডিং, আমি চাচ্ছি সেই এই হেডিং টেক্সটটাকে আমি একটু ডিজাইন করব। এখন যদি আমি ডিজাইন করতে চাই তাহলে আমি কিভাবে ডিজাইন করব সেটা কিন্তু জানা দরকার। এখন আমি যদি ধরো আমি এটাকে হেডিং ট্যাগটাকে আমি কল করলাম H1 হিসাবে, এখন ধরেন কন্ট্রোল শিফট ডি কপি করলাম। এখন H1 ট্যাগ অর্থাৎ হেডিং ট্যাগ আপনার ওয়েবসাইটে অনেকগুলো থাকতে পারে। এখন আমি চাচ্ছি আমার যে হেডিং ট্যাগসটা আছে আমার উপরে হেডিং ট্যাগসটাকে আমি ডিজাইন করব। সো আমি যখন উপরে হেডিং ট্যাগসটাকে ডিজাইন করব নিচের হেডিং ট্যাগস পাবে না, অর্থাৎ নিচের হেডিং ট্যাগসটা চেঞ্জ হবে না, যদিও দুটোটার H1 এটাও H1। এখন যদি সিমিলার হেডিং ট্যাগ থাকে, স্পেসিফিক কোনো একটা হেডিং ট্যাগকে বা কোনো একটা ট্যাগকে ধরার জন্য আমরা ক্লাস কিংবা আইডি ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি? ক্লাস এবং আইডি। আমি আবার বলছি, যদি সিমিলার ওয়ার্ড থাকে, সিমিলার ট্যাগস থাকে, যেমন H1 1000 ট্যাগ আছে, H2 10টা আছে। এখন আমি চাচ্ছি যে দিস ইজ হেডিং 2, দিস ইজ রাকিব, আমি চাচ্ছি দিস ইজ রাকিব, এই দিস ইজ রাকিবটাকে স্পেসিফিক কোনো একটা ট্যাক্সকে আমি ডিজাইন করব, যেটা ডিজাইন করার পর অন্যান্য ডিজাইনের উপর এটার যে ইমপ্যাক্ট সেটা পড়বে না। সেটাকে কোনো একটা ট্যাক্সকে যদি আমি কোনো একটা ট্যাক্সকে যদি আমি বা ট্যাগ, অনেকে ট্যাগ বলে, আমি ট্যাগ উচ্চারণটা করি তাহলে সুবিধা হবে। কোনো একটা ট্যাগকে যদি আমি ধরতে চাই তাহলে আমাকে ক্লাস কিংবা আইডির সহায়তায় ধরতে হয়। ওকে, ক্লাস এবং আইডির সংজ্ঞা শেষ হয়ে গেল, আমি এটা কেটে দিচ্ছি। আমি আমার HTML ফাইলটাকে খুব সুন্দরভাবে সাজাচ্ছি। প্রথমভাবে কেটে দিলাম। ধরেন আমি এখানে লিখলাম, কি লিখতে পারি? লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব। আমি এখানে দিলাম লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব। এই টেক্সটটাকে আমি টেক্সটটা কন্ট্রোল এক্স দিয়ে কপি করলাম। ওকে, আমি H1 দেওয়ার পর যে আমি ট্যাব ক্লিক করি, মাঝখানে যদি আমি এটা বসাই, কন্ট্রোল এস দিলাম। ওকে, দেওয়ার পর এখানে রিলোড দিলে সব চলে গেছে, শুধু লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব আছে। এখন আমি কন্ট্রোল শিফট ডি কপি করে নিলাম আর এখানে দিলাম ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস। ওকে, ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস এটা লিখলাম, লেখার পর কন্ট্রোল এস দিলাম। এখন দেখেন এটাও কিন্তু H1, এটাও কিন্তু H1। এখন আমি যদি এখানে এসে রিলোড দেই তাহলে আমি দেখব দুটোটাই H1। এখন আমি চাচ্ছি লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব এই লেখাটা অনেক বড় হবে, ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস এই লেখাটা ওইটার চেয়ে একটু ছোট হবে। এখন আমি যদি ইনস্পেক্ট করি, দেখেন ইনস্পেক্ট করি, আচ্ছা এর আগে আমি CSS ইয়েটা করে নিই আগে। আপনি যদি CSS ইউজ করতে চান তাহলে আপনাকে একটা ফাইল নিতে হবে। আমি আমার ফোল্ডারের যে ফাইল ওইখানে আসছি, আসার পর আমি রাইট ক্লিক করব, তারপর নিউতে যাব, নিউতে যাওয়ার পর আমি টেক্সট ডকুমেন্টে যাব। আমি আবার বলছি, আমার এখানে দুইটা ফাইল, একটা হচ্ছে index.html ইউজ করার জন্য আর একটা হলো ইমেজ আনার জন্য। এখন আমাকে যদি CSS ইউজ করতে হয় ঠিক আরেকটা ফাইল নিতে হবে। ফাইল নেওয়ার জন্য আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর আমি নিউতে আসব, নিউতে আসার পর আমি টেক্সট ডকুমেন্টে যাব। এখানে আসার পর কেটে দেব, আমি লিখব স্টাইল ডট CSS, লেখার পর যদি আমি এন্টার ক্লিক করি, তাহলে দেখবো যে আমার এটা স্টাইল ডট CSS এটা এখানে ফাইলটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি যদি এটাকে সব সময় সাবলাইম টেক্সট ওপেন করতে চাই, ওপেন সাবলাইম টেক্সট, তাহলে আমি দেখবো যে আমার স্টাইল ডট CSS টা সাবলাইম টেক্সটে চলে আসছে। তাহলে একদিকে আমার কি বাম পাশে আছে index.html, ডান পাশে আছে style.html, অর্থাৎ ডান পাশে লিখবো আমি সব HTML কোডগুলো আমি আমার index.html ফাইলে লিখবো, আর যত CSS আছে সবগুলো আমি লিখবো style.css ফাইলে। এখন CSS দুইভাবে
আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো না? হ্যালো? আচ্ছা আচ্ছা, একটু পর হ্যাঁ, যদি না শুনে যেত আমি বক বক করলাম তাহলে তো একটু বিধা হয়ে গেল না, সেই জন্য। আচ্ছা আচ্ছা, ওকে, সবাই শুনতে পাচ্ছেন, সমস্যা নেই। ওকে, এখন কোথায় আমরা আছি? আমার সিএসএস গুলো লিখবো আমি স্টাইল ডট সিএসএস ফাইলে, আর এসটিএমএল ফাইলে এসটিএমএল লিখবো। এখন আমি যদি এখানকার যে ইন্ডেক্স ডট এসটিএমএল এর সাথে সিএসএস ডট এসটিএমএল এই দুইটার ফাইলকে লিংক আপ করতে হবে, অর্থাৎ দুইটা ফাইলকে আপনাকে একটার সাথে আরেকটা সংযোগ স্থাপন করতে হবে। তো সংযোগ স্থাপন করার জন্য আপনাকে কি করতে হবে সেটা হলো, আমি যদি আমার ফাইলে যাই, যাওয়ার পর আমি যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা অলরেডি ওপেন করা আছে, আমি যদি এখানে যাই, আমি এই সবগুলো জাস্ট আমি কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এক্স। এখন আমাকে প্রফেশনাল একটু কাজ করতে হবে। এখন আমি তো একটু আগে ছোট ছোট করে কাজ করেছি, এখন আমাকে পুরো প্রফেশনাল হিসেবে কাজ করতে হবে। আমি যদি এইচটিএমএল লিখে যদি আমি ট্যাব ক্লিক করি, আমাকে এরকম চলে আসবে। আমি আবার দেখাচ্ছি, আমি যদি এইচটিএমএল লেখার পর এভাবে এইচটিএমএল ফাইলের ভিতরে এইচটিএমএল লেখার পর আমি ট্যাবে ক্লিক করি, তাহলে আমাকে এরকম একটা ফেস আমরা দেখতে পাবো। এখানে আপনার নিচে দেখতে পাচ্ছেন টাইটেল নামে একটা ট্যাগ আছে, এখানে যদি আমি লিখি ফ্রি অনলাইন লাইভ ক্লাস, লেখার পর আমি যে কন্ট্রোল এস দিই, দেওয়ার পর যদি আমি আমার সেই ব্রাউজারে যাই, দেখবো যে আমার সব কিছু চলে গিয়েছে, কিছুই নেই। কিন্তু আমি যদি উপরে দেখাই, দেখি, দেখেন উপরে আপনার যে ব্রাউজার যে বারটা আছে উপরে দেখতে পাচ্ছেন ফ্রি অনলাইন লাইভ ক্লাস, দেখেন এখানে মেসেঞ্জার রো, এখানে ফাফা ফেসবুক, এই জিনিসগুলো কিন্তু এইভাবে এনেছে, আমি যেটা এখন এনেছি। সো আমরা কিন্তু অলরেডি একটা জিনিস শিখে ফেলেছি কিভাবে একটা ওয়েবসাইটের উপরে টপ বারের যে লেখাগুলো আনতে হয়। দেখেন মেসেঞ্জার রুম, এখানে ফ্রি অনলাইন লাইভ ক্লাস, এটা আমরা কিভাবে নিয়েছি, এই লেখাগুলো কিভাবে আনা আমরা কিন্তু শিখে ফেলেছি। ওকে, সো আমি যদি হেডিং টেক্সট, হেডিং আছে এই যে উপর, এখান থেকে এখানে হেডিং, আর এখান থেকে এখানে বডি, আর বডির নিচে থাকে ফুটার, আমাদের একটা বডিতে থাকে মাথা, তারপর বডি, তারপর নিচে থাকে পা, তাই না? ঠিক ওয়েবসাইটের, একটা ওয়েবসাইটের উপরে থাকে হেডিং পার্ট, তারপর থাকে বডি পার্ট, তারপর থাকে ফুটার পার্ট। আমি যদি একটা ওয়েবসাইটে যাই তাহলে প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারবো। আমি যদি আমার নিজের ওয়েবসাইটে যাই, ওয়েব ডিজাইন 90 তে, তাহলে আমি দেখবো আমার ওয়েবসাইটটাকে আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথমটাকে যদি আমি আমার এই পার্টটাকে আমি যদি ধরি হেডিং পার্ট, যেখানে আমার লোগো আছে, মেনুগুলো আছে, আর এখান থেকে বাকি পার্টটাকে আমি যদি মনে করি যে বডি, এটা হলো আমার বডি, বডিতে আমি আমার যা যা দরকার তাই আমি এখানে লিখেছি। আর নিচের দিকে যদি আসি, আমরা দেখব এই পার্টটাকে আমরা ধরি ফুটার পার্ট। তাহলে একটা ওয়েবসাইটে ফুটার, হেডার, বডি তিনটা জিনিস থাকে। ওকে, তাহলে হেডিং এ কি থাকে, হেডিং এ কি থাকে এবং বডিতে কি থাকে? বডিতে হলো আপনি যা কিছু লিখবেন, তাও বডিতে আমরা যেটা কপি করেছিলাম সেটা আমি বসিয়ে দিলাম, এটা বডির ভিতরে আমি বসিয়ে দিলাম। আর হেডিং এ কি থাকে, হেডিং এর টাইটেল থাকে, লিংক আপ গুলো থাকে। তো আমি যদি আমার এই স্টাইল ডট সিএসএস টাকে যদি আমি এখানে লিংক আপ করতে চাই, তাহলে আমি এখানে লিখবো সিএসএস, লেখার পর যদি আমি ট্যাবে ক্লিক করি, সরি কি লিখলাম, সিএসএস লিংক, এটা লেখার পর সিএসএস দিই, তাহলে এইভাবে। ওকে, আমি আবার দেখাচ্ছি। আপনার যদি হেডারের নিচে এসে টাইটেলের নিচে ইন্টার প্রেস করে যদি আপনি এখানে লেখেন লিংক, লেখার পর যদি আপনি ট্যাবে ক্লিক করেন, তাহলে এই যে লিংক আপের ইয়েটা চলে আসবে, এই যে হাইফার রেফারেন্স, এখানে আপনি লিখবেন কি, ঠিক এটাকে স্টাইল ডট সিএসএস টাকে। তাহলে আমি যখন লিখি স্টাইল ডট সিএসএস, এটা অনেকে কিন্তু ভুল করেন, এটা খুব গভীর মনোযোগ সহকারে দেখান। স্টাইল ডট সিএসএস লেখার পর যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর যদি আমি আমার এখানে আসি, আসার পর যদি আমি রিলোড দিই,
তাহলে আমি দেখবো যে আমার যে কাজ কর্মগুলো যা যা লিখেছিলাম সবগুলো এখানে এখন কিন্তু চলে আসছে। এখন আমার যে আমি যে লিঙ্ক আপটা করেছি সিএসএস ফাইলটা এখানে লিঙ্ক আপ করেছি, লিঙ্ক আপটা কি পারফেক্টলি হয়েছে কিনা সেটা দেখার জন্য আমার যা করতে হবে, আমি যদি এখানে আসার পর যদি আমি কন্ট্রোল ইউ দেই তাহলে এটার ভিউ ফুটসটা আমি দেখতে পাবো। আর এখানে স্টাইল ডট সিএসএস টা আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে। আমি এখানে ক্লিক করি দেখবো যে আমার স্টাইল ডট সিএসএস এ কিছু নাই, তার মানে কি হয়েছে আমার স্টাইল ডট সিএসএস ফাইলটা লিঙ্ক আপ হয়ে গিয়েছে। ওকে, এখন এখন আমি H1 এবং H2 দুইটাই কিন্তু সেম। এখন আমি চাচ্ছি যে আমার লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব এটাকে আমি ডিজাইন করব। তা ডিজাইন করলে আমি কি করতে পারি, আমি এই H1 হেডিং ট্যাগটাকে আমি ধরতে পারি। H1 সিএসএস লেখার নিয়ম হলো আপনি প্রথম ট্যাগটাকে ধরবেন। আমি H1 দিলাম, এটা আমার H1 ট্যাগটা। কোন ট্যাগটা? এই দুইটা দেওয়ার পর আমি এটা ইউজ করবেন। আপনার এটা কি বলেন, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এটা ইউজ করার পর মাঝখানে কার্সরটা থাকবে, তখন আপনি এন্টার দিবেন। এন্টার দিলে উপরে একটা থাকবে নিচে একটা থাকবে। এখানে যদি আপনি দেন কালার সিওএল কালার, তারপর ডাবল সেমিকোলন, এখানে লিখবেন কালার রেড। লেখার পর যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর যদি আমি এখানে আসি, আসার পর আমি রিলোড দিই, তাহলে আমি দেখবো লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস। এই দুইটা জিনিসই কি হয়েছে, রেড কালার হয়ে গিয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি চাচ্ছি যে শুধু লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব, শুধু এই ট্যাক্সটা রেড হবে। এখন আমি যদি শুধু স্পেসিফিক কোনো ট্যাক্সকে ধরতে চাই তাহলে আমাকে কি ইউজ করতে হবে, ক্লাস। আমি কি বলেছি, ক্লাস ইউজ করতে হবে। এখন আমি যদি এই H1 এর পর যদি একে এসে যে আমি একটা স্পেস দিই, দেওয়ার পর যদি আমি ক্লাস লিখি, দেখেন ক্লাস লেখার সাথে সাথে কিন্তু আমাকে সাজেস্ট করছে। এন্টার দিলাম, দেওয়ার পর যদি আমি এখানে যদি দিই হেডিং 1, ক্লাস আপনি যা ইচ্ছে তা দিতে পারবেন, যা ইচ্ছে তা দিতে পারবেন। হেডিং 1, এই ক্লাসটাকে যদি আমি কপি করি আর এই কন্ট্রোল এস দিয়ে সেভ করি আর স্টাইলে যাই, যাওয়ার পর যদি আমি H1 এটা থাকুক, আবার H1 যখন দিচ্ছি অর্থাৎ H1 বলতে দুটোটা পাবে। এখন কিন্তু আমি যদি শুধু এই স্পেসিফিক ক্লাসটা দিয়ে যদি আমি কাজ করি তাহলে শুধু এটা পাবে। ওকে, সো আমি ক্লাস ইউজ করার জন্য আপনারা প্রথমেই দিবেন ডট, কি দিবেন, ক্লাসের জন্য ডট দিবেন। আর যদি আইডি ইউজ করেন তাহলে আইডির জন্য হ্যাশ ইউজ করবেন। সো আমি প্রথমে ডট ইউজ করব, ইউজ করার পর আমি যে ক্লাসটা কপি করেছি আমি এখানে বসাবো। বসানোর পর আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো, দেওয়ার পর মাঝখানে রেখে আমি এন্টার ক্লিক করব। এখন আমি যদি লিখি কালার ব্ল্যাক, আমার নেভি ব্লু কালার আমার ফেভারিট, সো নেভি ব্লু, আচ্ছা নেভি, কন্ট্রোল এস। এখন আমি যাই যদি রিলোড দিই তাহলে কি হবে বলেন তো, লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব হবে নেভি ব্লু, আর ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস এটা হবে কি, এটা হবে রেড, কারণ আমি এটা রেডি রেখেছি। দেখেন আমি এইভাবে রাখি তাহলে আমরা দেখতে পারবো। আমি রিলোড দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, দেখেন কোডের সাথে কি মিল আছে। লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব এটাকে আমি বলেছি কালার তুমি নেভি হয়ে যাও, আর ওয়েলকাম টু আওয়ার ক্লাস এটাকে আমি বলেছি কালার তুমি কি হয়ে যাও, রেড হয়ে যাও। এখন দুটোটাকে স্পেসিফিকলি আমি সেপারেটলি শো করার জন্য আমাকে কি নিয়েছি, আমি ক্লাস নামে যে একটা বস্তু আছে, যে জিনিসটা আছে ক্লাসটাকে নিয়েছি। এখন আসেন আমি যদি চাই, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আচ্ছা কোডগুলো কি দেখতে পাচ্ছেন, আমি যে কর্নারে কোড করছি দেখতে পাচ্ছেন, হ্যালো, আচ্ছা গুড, ওকে গুড, ওকে, কোনটাকে করছি আমি, ওকে এটাকে। এখন আমি H1 কি যদি করতে চাই, আমি সাপোজ আমি H1টাকে এখানে আমি যদি বলি H1 তুমি তোমার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, কি থাকবে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ H1 এর সরি, হ্যাঁ
আমি চাচ্ছি যে H1 সে মাঝামাঝি চলে আসবে, কোথায় চলে আসবে, মাঝামাঝি, অর্থাৎ এই পেজের মাঝামাঝি চলে আসবে। তাহলে আমি যদি H1 কে বলি মাঝামাঝি আনার জন্য কি সিএসএস ইউজ করতে হবে, মাঝামাঝি আনার জন্য আমাকে বলতে হবে টেক্সট অ্যালাইনমেন্ট। দেখেন টেক্সট লেখার পরে অ্যালাইনমেন্ট আমাকে সাজেস্ট করছে কেন, কারণ আমি যে সাবলাইম টেক্সটটা ইনস্টল করেছি অনেক ফিচার্স গুলো অ্যাড করে, সেই জন্য সাবলাইম টেক্সটটা আমাকে এইভাবে সাজেস্ট করছে। যাদের সাবলাইম টেক্সটে এইভাবে সাজেস্ট করছে না তারা আমার মতো করে নেবেন, তাহলে কিন্তু এইভাবে সাজেস্ট করবে। তাহলে আমি যদি বলি টেক্সট অ্যালাইনমেন্ট, তুমি সেন্টার হয়ে যাও, এই সেমিকোলন এটাই কিন্তু ইউজ করতে হবে। এটা কি বলে এটাকে আমি জানি না এগুলো, হ্যাঁ এটা। ওকে, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার দেওয়ার পর যদি আমি কন্ট্রোল এস দেই আর এখানে এসে যদি আমি রিলোড দেই, তাহলে আমি দেখবো যে H1 দুটোটাই কি হয়েছে, দুটোটাই সেন্টার হয়ে গিয়েছে। এখন বলেন যে ভাইয়া আমি তো H1 কে সেন্টার করেছি, এখন ফ্রিল্যান্সার রাকিব তো সে তো H1 না, সে তো হেডিং আন্ডারস্কোর 1, তাহলে সে কেন সেন্টার হয়েছে? তাহলে আমি বলবো সে সেন্টার হওয়ার কারণ, দেখুন যে লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব, সে কিন্তু তার ক্লাসটা কিন্তু হেডিং 1, কিন্তু তার আইডিটা সরি যে ট্যাগটা সেও কিন্তু হেডিং 1। সে বলতেছে না ক্লাসের চাইতে আমার আইডিটা খুব মানে পাওয়ারফুল। সো তুমি যদি আমাকে স্পেসিফিকলি কোনো ডিজাইন করতে চাও তাহলে আমার আইডি ধরতে হবে। এখন আমি যদি এই টেক্সট অ্যালাইনমেন্টের কপি করে বা এখানে এসে যদি আমি বলি টেক্সট অ্যালাইনমেন্ট, এটা হবে লেফট, তাহলে দেখবেন যে সে আর কখন মাথা নড়াবে না, তখন দেখবেন যে সে ঠিকই কাজ করতেছে। দেখছেন, অর্থাৎ আমি কি বুঝাইলাম, যে আপনি যদি কোনো স্পেসিফিক কোনো ট্যাক্সকে কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই এটা আইডির সহায়তা নিতে হবে। সো আইডি ছাড়া কোনো মকআপ করা যাবে না, অর্থাৎ আইডি ছাড়া কোনো এসটিএমএল করা যাবে না। আপনি যে এসটিএমএল ইউজ করেন না কেন সে এসটিএমএল এর আইডি কিংবা ক্লাস ইউজ করার চেষ্টা করবেন। ওকে, সো এখন আমি যদি এটাকে আমি আরেকটু বড় করে নিই আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, এখন আমি যদি চাই এই হেডিং 1 ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস, এটাকে আমি ক্লাস ইউজ করব, ক্লাস দেখছেন সরি আইডি। সো আইডি যদি ইউজ করতে আইডি লেখার পর আমি যদি এন্টার ক্লিক করি তাহলে আমার আইডিটা চলে আসবে। আমি এটার নাম দিয়েছি ধরেন হেডিং, বা আমি এটার নাম দিলাম ওয়েলকাম হেডিং, ওয়েলকাম। ওকে, সো আমি এটার নাম দিয়েছি, একটা নাম হেডিং 1 আর এটার নাম দিয়েছি ওয়েলকাম হেডিং। এখন আমি কন্ট্রোল এস দিই, ওকে কন্ট্রোল এস দেওয়ার পর আমি এখানে রিলোড দিই, কিছুই চেঞ্জ হবে না। আচ্ছা, এখন আসুন আমি যদি এই ওয়েলকাম হেডিং, ওয়েলকাম হেডিংটাকে আমি এখানে আরেকটা রাখলাম, ওয়েলকাম হেডিং যদি আমি, যেহেতু ওয়েলকাম হেডিংটা কি, ওয়েলকাম হেডিংটা হলো আইডি। সো আইডির জন্য আমি প্রথমে হ্যাশ ইউজ করব, করার পর আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, এন্টার প্রেস করব, করার পর আমি এটা বসিয়ে দিই। সরি কি করলাম, রং হয়ে গেছে, সরি ভুল হয়ে গেছে। হ্যাশ ইউজ করব, করার পর আমি আমার যে আইডিটা বসাবো, এইটা বসার পর এটা বসাবো, বসানোর পর আমি এন্টার ক্লিক করব। এখন মাঝখানে আমার কোডগুলো বসাবো। এখন আমি যদি বলি কালার পিঙ্ক, জীবনের সবচেয়ে বাজে একটা কালার, কন্ট্রোল এস। ওকে, এখন আসেন আমি ওয়েলকাম হেডিংটাকে বললাম তুমি কালার পিঙ্ক হও, আবার H1 তো H1 মানেই তো ওয়েলকাম হেডিং তাই না, এটাই তো H1 এবং ওয়েলকাম হেডিং। এখন আমি ওয়েলকাম হেডিংটাকে বললাম তুমি কালার পিঙ্ক হও, আবার এদিকে বললাম তুমি কালার রেড হও। এই দুইটাকে আমি যেটাকে একটু সরিয়ে নিই তাহলে বুঝতে পারবেন এই দুইটার কাজ। এখন আমি আইডি কে বললাম তুমি হও, আইডির মাধ্যমে বললাম তোমার কালার হবে পিঙ্ক, আর বাই ডিফল্ট যেটা HTML H1 এটাকে বললাম কালার রেড। এখন প্রশ্ন হলো সে কোনটাকে নিবে, সে কি আমার আইডিটাকে ধরবে, আইডির যে কালারটা আমি দিয়েছি ডিফল্ট সেটা নিবে, নাকি সে H1 বাই ডিফল্ট যেটা থাকে সেটা নিবে?
এটা হলো আমার কাস্টম কোড আর এটা হলো আমার বাই ডিফল্ট H1। এখন সে কোনটা নিবে, আসেন দেখি কোনটা নেই। আমি যে একটা রিলোড দেই, আচ্ছা যাই হোক, এটা পিঙ্ক কালার নিয়েছে। আমি পিঙ্ক কালারটা ভালোভাবে দেখাচ্ছে না, দেখছি না, তাই আমি পিঙ্ক কালারটা নিচ্ছি এটা। আচ্ছা পিঙ্ক কালার কোথায়? আচ্ছা পিঙ্ক কালার বাদ দিয়ে আমি ব্ল্যাক দিই, তাহলে আপনারা বুঝবেন। ব্ল্যাক, কন্ট্রোল এস, রিলোড দিলাম। ওকে, ব্ল্যাক, তার মানে কি দাঁড়ালো বিষয়টা? আমি যে কাস্টম আইডি নেব, আমি যে কাস্টম আইডি নেওয়ার মাধ্যমে আমি যে ডিজাইনটা করব, এই ডিজাইনটা সবচাইতে পাওয়ারফুল হবে বাই ডিফল্ট দেন ডিফল্ট ট্যাগ। যে ডিফল্ট ট্যাগ H1 এর চেয়ে পাওয়ারফুল কোনটা? ওয়েলকাম হেডিং। কজ আমি এটা কাস্টম ভাবে কোড করেছি, অর্থাৎ আপনি কাস্টম ভাবে যদি কোনো আইডি ক্লাস নেন, সেটা মোর পাওয়ারফুল যে ডিফল্ট H1 বা H2 হোয়াট এভার দেয়ার, তারা যে ডিফল্ট যে ট্যাগ আছে সেই ট্যাগের চেয়ে পাওয়ারফুল যদি আপনি কাস্টম আইডি বা ক্লাস নেই। সো বিষয়টা অলরেডি আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা আমরা সিএসএস শিখার পর্যায়ে চলে যাই। অলরেডি সিএসএস কিন্তু আমরা 4-5টা কোড শিখে ফেলেছি। আসুন এখন লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব এটাকে আমি ডিজাইন করি। হোয়ার ইজ ইট? এই যা, এটা হলো লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব। এটাকে আমি টেক্সট, এটাকে আমি সেন্টার করি। হ্যাঁ, তাহলে আমরা লিখবো টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, সেন্টারে চলে আসবে। টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার কি আমি কি কন্ট্রোল এস রিলোড দেব, সেন্টারে চলে আসছে। ওকে, আমি যদি বলি এটা ব্যাকগ্রাউন্ড বা উইথ বলি, উইথ উইথ, এটা আমি চাচ্ছি যে উইথ মানে কি আমরা যেটা বলি চৌড়া, বা অনেক জায়গা আমরা বলি, অনেক জায়গায় বলি চৌড়া, উইথ অফ কিভাবে কিভাবে বলে এটা, চৌড়া কিংবা ফাঁস না অনেকে বলে, অনেকে আঞ্চলিক ভাষা থাকতে পারে, আই ডোন্ট নো। উইথ আমরা উইথ শিখি। ওকে, উইথের আমি দিলাম ধরেন 500 পিক্সেল, অর্থাৎ আমার উইথটা হবে 500 পিক্সেল। পিক্সেল হলো আমরা ফুট সেন্টিমিটার এগুলো মাপি না, পিক্সেলটা ঠিক এভাবে একটা মাপার একটা একটা নাম ওয়েব ডিজাইনের ভাষায়। সো আমি উইথ দিলাম 50 পিক্সেল। আমি চাচ্ছি যে এই লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব এটা যে চৌড়া এটা হবে 50 পিক্সেল। কন্ট্রোল এস দেওয়ার পর যে আমি রিলোড দেই, আচ্ছা তো এটা ওকে, এটা রিলোড দেওয়ার পর দেখলাম যে এটা লেফট সাইডে চলে আসছে এবং এটা এটা কাজ করছে না। যে আমি এটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর যে উইথটা দিয়েছি, উইথটা কাজ করছে না, উইথটা দেখাচ্ছে না। এখন আমি উইথ যদি আমি ব্যাকগ্রাউন্ড যদি দিই তাহলে আমার উইথটা দেখা যাবে। ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন ব্যাকগ্রাউন্ড রেড দেওয়ার পর যদি আমি রিলোড দেই তাহলে আমি দেখবো যে আমার এটার পিছনে রেড কালার হয়ে গিয়েছে। এখন দেখুন টেক্সট অ্যালাইনমেন্ট লেফট, হেডিং 1 এর টেক্সট অ্যালাইনমেন্ট লেফট, আর আবার দিয়েছি টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। এখন দুইটা যদি দেন, এই লোকটা তো এটাও তো একটা জিনিস তাই না, এটা কোনটা নিবে? সো আমি লেফটটা কেটে নিই, লেফটটা যদি আমি এই কন্ট্রোল এস দিই তাহলে এখন কি দাঁড়াচ্ছে দেখেন, কালার হবে নেভি, টেক্সট অ্যালাইনমেন্ট হবে সেন্টার, অর্থাৎ টেক্সট এটা মাঝখানে বসবে, উইথ হবে 50 পিক্সেল, এই যে ডানে পাবেন উইথ হবে 50 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড হবে রেড আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি রিলোড দেই, কি হলো? ওকে, বুঝতে পেরেছি। আর একটা ঝামেলা হলো আপনি যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, আপনি যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন কোথায়, এই যে এইটা, আমি যদি এটাকে ডিপ ইউজ করি, সাপোজ ধরেন ডিপ, ডিপ বলতে আমরা বুঝি কি বুঝি, কোনো একটা র বা সেকশন আমি যদি ডিপ ডিপ অর্থাৎ একটা সেকশনের মাঝখানে ফেলাই, সেক্ষেত্রে আমার ডিপ ইউজ করতে হয়। আমি যদি ডট ডিপ দিই, ট্যাব, এই ডিপের মাঝখানে যদি আমি এটাকে ফেলাই, বা এই দুটোটাকে আমি ডিপের মাঝখানে রাখি, কিভাবে হবে এটা, বাকিটাকে যদি আমি ডিপের মাঝখানে রাখি, কন্ট্রোল এস, এখন আমি এটা রিলোড দিই, আমি যদি এই ডিপটাকে বলি, এই ডিপকে ক্লাস নেই,
ধরেন আমি ডিপকে ক্লাস নিলাম, ক্লাস ধরেন এটা ফার্স্ট ডিপ, ফার্স্ট সেকশন, কন্ট্রোল এস। এখন এই ফার্স্ট সেকশনটাকে যদি আমি এখানে যাই, তাহলে ক্লাস নিয়েছি না, ডট ফার্স্ট সেকশন, এন্টার। আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড রেড, কন্ট্রোল এস, এই দেখতে পাচ্ছেন এখন পুরাটা কিন্তু হয়ে গিয়েছে। অর্থাৎ পুরা যে সেকশনটাকে ধরার জন্য আপনাকে ডিপ ইউজ করতে হবে। এখন আমি যে উইথটা ইউজ করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 500 উইথ ইউজ করেছি, এই উইথটা কিন্তু এখানে শো করবে না। কেন শো করবে না? কারণ আমি যখন উইথের ব্যাকগ্রাউন্ড রেড দিয়েছি আর আমি সেকশনের ব্যাকগ্রাউন্ডও রেড দিয়েছি, তাই আমি এটা শো করছে না। এখন আমি যদি এটা রেড না দিয়ে যদি আমি গ্রিন দিই, দেখি তো আমারটা আসে কিনা। কন্ট্রোল এস, হ্যাঁ এখন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু চলে আসছে। ওকে, ওকে আমি এটাকে ডিপটাকে আমি সরিয়ে নিচ্ছি, কারণ ডিপের কাজটা আমরা এখন আপাতত করবো না। ওকে আমার যেভাবে ছিল আমি এইভাবেই রাখছি। এটা যেভাবে ছিল, গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড, উইথটা না রেখে যদি আমি যদি আমি বলি আমি উইথ 50 পিক্সেল আবার দিয়েছি, দেওয়ার পর আমি রিলোড দিয়েছি, আমার লেফটে এটা শো করছে। আমি টেক্সট অ্যালাইনমেন্ট ইউজ করি। কোথায় থেকে যেন আমার এই যে এই হলো মেইন ঘটনা, আমি এটাকে ডিলিট করছি, সেন্টার ইউজ করি, কন্ট্রোল এস। ওকে ইয়েস, এখন সেন্টারটা কাজ করছে। আসলে উইথটা দিলে সেন্টারটা কাজ করবে না। কেন আমি উইথটা আমি কিভাবে দিচ্ছি দেখেন, উইথটা এখানে কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, উইথটা দিলে সেন্টারটা ওটা কাজ করবে না, এটাই স্বাভাবিক। এটা আমি দেখাবো পরে। আমি এখন আমি চাচ্ছি যে এটাকে ডানে বামে আমরা একটা স্পেস দেবো, অর্থাৎ আমি চাচ্ছি যে এটা ঠিক এরকম সাইজের হবে, যেটা আমরা 500 পিক্সেল উইথ দেওয়ার পর যেরকম হয়েছিল। সেটা যদি করতে চাই, আমি যদি এখানে দিই মার্জিন, মার্জিন লেফট, দেখুন আমরা আমরা অনেক সময় খাতার মধ্যে কিন্তু বিভিন্ন অঙ্ক করার সময় আমরা ডানে বামে মার্জিন দিই, বিশেষ করে লেফট সাইডে মার্জিন দিই। মার্জিন দেওয়া মানে কি, নির্দিষ্ট জায়গা থেকে আপনি ছেড়ে আসবেন বা নির্দিষ্ট জায়গাকে আপনি কি ব্ল্যাঙ্ক রেখে দিবেন। সো আমি যদি চাচ্ছি যে বাম পাশে লেফট সাইডে কিছু জায়গায় স্পেস থাকবে না, সেক্ষেত্রে আমি মার্জিন লেফট যে প্রপার্টিটা আছে সেটা ইউজ করবো। আমি মার্জিন লেফট দিলাম ধরেন 300 পিক্সেল, দেওয়ার পর যে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর আমি রিলোড দিই, আমি দেখবো যে লেফট সাইড থেকে আমার 300 পিক্সেল চলে গিয়েছে। আমি যদি আবার দিই না 300 পিক্সেল লেফট সাইডে চলে গেছে, আমি তাহলে রাইট সাইডেও 300 পিক্সেল দেবো, মার্জিন রাইট। আমি সেখানে যদি 300 পিক্সেল আর 400 পিক্সেল দিই, আর মার্জিন লেফট যেটা এটাকে আমি 400 পিক্সেল বানিয়ে দিই। এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর এখন রিলোড দিই, তাহলে আমি দেখবো ডানে বামে চারিদিক থেকে কি হয়েছে আমার মার্জিন, অর্থাৎ
চারিদিক থেকে আমাকে জায়গা ছেড়ে দিয়েছে। সো মার্জিনের বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা নিশ্চয়ই। এখন মার্জিন তো বুঝতে পেরেছি, এখন মার্জিন লেফট রাইট বুঝতে পেরেছি, আমি এখন চাচ্ছি আমি উপর নিচ থেকে ছেড়ে দিবে। আমি যদি মার্জিন টপ ইউজ করি, মার্জিন টপ, তাহলে কি দাঁড়ালো, মার্জিন টপ ইউজ করলে উপর থেকেও আমাকে 200 পিক্সেল জায়গা ছেড়ে দিবে মার্জিন টপ। ওকে, আমি এন্টার দিই, রিলোড দিলাম, এই দেখ এই 200 পিক্সেল আমার বোঝা যাচ্ছে না বেশি একটা। মার্জিন টপ আমি 500 পিক্সেল দিই। আচ্ছা, মার্জিন টপটা বোঝা যাচ্ছে না কেননা আমার এটা কিন্তু পুরো একটা পেজের, আচ্ছা আমার পুরো একটা পেজ নেই, এই জন্য স্ক্রল করা যাচ্ছে না। Oh my God, মারাত্মক নিয়ে হয়ে গেছে। আচ্ছা আমি 200 নেই, 200 পিক্সেল। হ্যাঁ এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখন বোঝা যাচ্ছে। মার্জিন টপ যখন দিয়েছে তখন আমার উপর থেকে 200 পিক্সেল জায়গা ছেড়ে দিয়েছে। এখন আমি যদি আবার মার্জিন বটম দিই, অর্থাৎ নিচে মার্জিন বটম, আমি চাচ্ছি মার্জিন বটম 200 না 100 দিই, 100 পিক্সেল। ওকে, আর এটাকে আমি 100 পিক্সেল দিই। দেওয়ার পর যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি আর এখানে এসে রিলোড দিই, তাহলে আমি দেখবো যে কি হচ্ছে না কেন। ও সরি, 100 পিক্সেল সেভ হতে কি সময় নিচ্ছে নাকি? ওকে, কন্ট্রোল এস। ওকে, আমি এখানে রিলোড দিই। আচ্ছা এখন মার্জিন মার্জিন বটমটা পাইছি কি পাইছে না আমি কিভাবে বুঝবো? আমি যদি এই লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব যে এটার উপর কাজ করছি, তো এটাকে কার্সর রেখে যদি আমি রাইট ক্লিক করি, ক্লিক করলে আমার নিচের দিকে দেখবো আমি ইন্সপেক্ট, ইন্সপেক্টে ক্লিক করি। ক্লিক করলে আমি যদি আমার এই লার্ন আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করি, এই যে নিচের দিকে দেখেন ক্লাস, এটা ওয়েলকাম হেডিং, এটা। তো আমি যদি এই হেডিং ওয়ান কে আমি কোড করছি তাই না, আমি রাইট সাইডে দেখি যে এই যে আমার হেডিং ওয়ান এর কোড, শেপ মার্জিন আসছে। আচ্ছা, তার অর্থাৎ আমি কোডে ভুল করেছি, দেখেন শেপ মার্জিন এটা হবে, ভুল করেছি, আচ্ছা সেই জন্য কাজ করছিল না। মার্জিন, এটা হবে মার্জিন বটম, এখন কাজ করবে, অর্থাৎ টাইপিং এ ভুল ছিল আমাদের। ওকে, কন্ট্রোল এস, এখন যদি আমি রিলোড দিই দেখবো যে আমার মার্জিন কাজ করেছে। অর্থাৎ আমি কি দেখতে পেরেছি, আমার কিভাবে মার্জিন লেফট নিতে হয়, কিভাবে মার্জিন রাইট নিতে হয়, কিভাবে মার্জিন টপ নিতে হয়, কিভাবে মার্জিন বটম নিতে হয়, সেই জিনিসগুলো আমরা কি আজকে মোটামুটি আমরা শিখে ফেলেছি। এবং কিভাবে একটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড নিতে হয় এবং টেক্সটের কালার কিভাবে চেঞ্জ করতে হয়। তাহলে আসুন আমি ব্যাকগ্রাউন্ড, আমি যে কালারটা আমি চেঞ্জ করতে চাই, এটা ভালো দেখাচ্ছে না, আমি যে কালারটা নেভি ব্লু লেখা আছে আমি এটাকে হোয়াইট বানিয়ে দিই। ওকে, কন্ট্রোল এস, দেন আমি যদি এখানে যাই, যাওয়ার পর যদি আমি রিলোড দেই, তাহলে আমি দেখবো যে এটাকে কন্ট্রোল এস, সরি এটা কালারটা হোয়াইট কালার হয়ে গিয়েছে। ওকে, আমি স্পেকটা ডিলিট করে দিই। এখন ভিউয়ার্স, এটা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না আমার মতে, কেননা এটা যদি কেমন হতো যদি লার্নিং ফ্রিল্যান্সিং উইথ রাকিব এই টেক্সটটার থেকে যদি মানে উপর থেকে যদি টেক্সটটা একটু ছেড়ে দিত, অর্থাৎ লার্নিং ফ্রিল্যান্সিং উইথ রাকিব এই টেক্সটটা যদি উপর থেকে নিচ থেকে একটু ছেড়ে দিত তাহলে তো আরেকটু ভালো দেখাতো, তা না? ওকে, এটা কিভাবে নিতে হয়, এটা নেওয়ার জন্য আমি যে মার্জিন ফিচার্সটা ইউজ করেছি, যে সিএসএসটা ইউজ করেছি, সেটার মতো একটা সিএসএস আছে যেটার নাম আমরা পেডিং বলি, যেটাকে আমরা কি বলি, পেডিং। পেডিং হলো ইন্টারনাল, আপনার ভিতর থেকে ছেড়ে দিবে। সো আমি যদি আমার সাবলাইম টেক্সটে যাই, যাওয়ার পর যদি আমি এখানে বলি পেডিং, পেডিং টপ, উপর থেকে, সরি, পেডিং টপ উপর থেকে ছেড়ে দিবে ধরেন 20 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর আমি রিলোড দিই, তাহলে আমি দেখবো যে উপর থেকে টেক্সটটা 20 পিক্সেল ছেড়ে দিয়েছে। ওকে, তাহলে আমি তাহলে তো পেডিং বটমও দিতে পারি তাই না, পেডিং বটম, এটারও আমি 20 পিক্সেল দিই।
কন্ট্রোল এস, আপনি যদি এই যে কি সেমিকোলন ইউজ না করেন তাহলে কিন্তু কাজ করবে না। কন্ট্রোল, এটা তো দরকার নেই তো। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করি, সেভ করার পরে আমি রিলোড দিই, দেখবো যে আমার নিচ থেকেও কি ছেড়ে দিয়েছে। দেখুন এখন কিন্তু লেখাটা একটু অ্যাট্রাকটিভ মনে হচ্ছে তাই না, আর একটু খুব সুন্দর দেখাচ্ছে আমার মতে। এখন আমি যদি চাই লার্নিং ফ্রিল্যান্সিং উইথ রাকিব এই টেক্সটটা বড় হাতের হবে, তাহলে কেমন? আমি আজকে ক্লাসটা একটু বেশি মানে অনেক নিচ্ছি, যেহেতু আমি শুক্র শনিবার শনিবারের ক্লাসটা মিস হবে, সেই জন্য আমি আজকে ক্লাসটা একটু বড় করে নিচ্ছি, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন দেখে দেখে। আপনারা কি সবাই আছেন? হ্যাঁ বোঝা যাচ্ছে মনে হয়। আচ্ছা গ্রেট, আমি আজকে ক্লাসটা একটু একটু বেশি করে নিচ্ছি, মনে হচ্ছে অনেক কিছু শিখে ফেলতেছি। যাই হোক, সমস্যা নেই, আপনার যদি প্রবলেম হয় এই বেশি বেশি প্র্যাকটিস করলে জিনিসগুলো আয়ত্ত চলে আসবে, সো ওরি হওয়ার কিছুই নেই এখানে। ওকে, তাহলে আজকে ক্লাসটা আমি আরেকটু আধা ঘন্টা ক্লাসটা নেব, সমস্যা নেই তো কারো? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখন আমি চাচ্ছি যে এই যে লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব এই টেক্সটটা বড় হাতের হবে, তাহলে বড় হাতের টেক্সট যদি বানাতে হয় তাহলে আমার কি সিএসএস ইউজ করতে হবে? আমাকে ইউজ করতে হবে টেক্সট, এটা ইউজ করব ট্রান্সফর্মার, টেক্সট ট্রান্সফর, টেক্সট ট্রান্সফর্ম যখন আমি ইউজ করব, আমি যদি একটা টেক্সট ট্রান্সফর্মে তিনটা প্রপার্টি আছে, তিনটা প্রপার্টি, একটা হলো ছোট হাতের, আরেকটা হলো বড় হাতের, আরেকটা হলো জাস্টিফাই, অর্থাৎ আমি চাই যে সবগুলো বড় হাতের হয়ে যাবে, আমি চাচ্ছি যে লার্ন ফিলাসি সবগুলো অক্ষর বড় হাতের হয়ে যাবে, আমি চাচ্ছি সবগুলো অক্ষর ছোট হাতের হয়ে যাবে, আমি চাচ্ছি সবগুলো অক্ষর প্রথমটা বড় হাতে পরের গুলো ছোট হাতে, যেটাকে আমরা ক্যাপিটালাইজ অর্থাৎ জাস্টিফাইজ বলি। সো আমি টেক্সট অ্যালাইনমেন্ট আপার কেস বলি, আপার কেস কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখানে রিলোড দেই, তাহলে আমি দেখবো সবগুলো টেক্সট কি হচ্ছে বড় হাতের হয়ে গিয়েছে। ওকে, আমি যদি আবার এখানে বলি আপার কেসটাকে ডিলিট করে আমি যদি এখন লোয়ার কেস বলি, আপার কেস মানে বড় উপরে, আর লোয়ার কেস মানে কি ছোট, কন্ট্রোল এস দেই, তাহলে এখানে রিলোড দেই, তাহলে দেখবো যে টেক্সট সব টেক্সট গুলো ছোট হয়ে গিয়েছে। সো কোনোটাই কিন্তু ভালো দেখাচ্ছে না, যাক আপনি শিখে রাখেন। আমি যে আবার এখানে যাই, যাওয়ার পর যে আমি কেটে দিই, কেটে দিয়ে যদি আমি এখানে বলি ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ বা জাস্টিফাইড, অর্থাৎ ক্যাপিটালাইজটি কাজ করে, জাস্টিফাইডটা বলে কাজ করে না, আমি দেখি তো জাস্টিফাইড সেক্ষেত্রে কাজ করার কথা না, জাস্টিফাইড কন্ট্রোল এস, জাস্টিফাইড কাজ করবে না মনে হয়, হ্যাঁ জাস্টিফাইড কাজ করেছে। ওকে, আমি এখানে যদি ক্যাপিটালাইজ দেই, যেটা যে ভাষা আমি সেটা ইউজ করি, ক্যাপিটালাইজ কন্ট্রোল এস, তাহলে আমি দেখব কোনো পরিবর্তন নাই, কারণ অলরেডি তো আর আগেরটা এমনই ছিল, অর্থাৎ প্রথম অক্ষরটা হবে বড় তারপর ছোট, যেটা স্ট্যান্ডার্ড, প্রথম অক্ষরটা বড় তারপর গুলো ছোট, প্রথম অক্ষর বড় তারপর ছোট। সো আমি কি শিখতে পারলাম যে আমার টেক্সট ট্রান্সফর্ম কি, আমার একটা অক্ষরকে বা একটা ওয়ার্ডকে কিভাবে ছোট হাতের বড় হাতের করতে হয়, সেগুলোই তো ওয়েবসাইট ইউজ করা হয় তাই না। ওকে, এখন আমি চাচ্ছি আর কি করা যেতে পারে, নরমাল আমি আরো কিছু আছে, আমি ওই একটু ডিপে যেতে যাচ্ছি না, আমি নরমাল গুলো দেখাচ্ছি যেগুলো আমরা সচরাচর ইউজ করি। আমি যে ফন্ট ফ্যামিলি ইউজ করতে চাই, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাই, সেটার একটা সিএসএস আছে, এটা হয়তো অন্য এক সময় দেখাতে হবে। আরেকটা আর কি, আচ্ছা এখন আমি চাচ্ছি এই যে লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব যে বক্সটা পিছনে হয়েছে, যে আহ, যে ব্যাকগ্রাউন্ডটা হয়েছে সেটাকে আমি বর্ডার দিতে চাচ্ছি। তো আমি যে বর্ডার দিই, বর্ডার করলাম, বর্ডার আমি 5 পিক্সেল কিভাবে লিখতে, বর্ডার বর্ডারটা লিখতে এইভাবে 5 পিক্সেল, 5 পিক্সেল সলিড রেড, এইভাবে বর্ডার দিতে হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, করার পর যে আমি একটা রিলোড দিই, তাহলে আমি দেখবো যে চারিদিকে বর্ডার হয়ে গেছে। তো বর্ডার তো এইভাবেই দিই তাই না, বর্ডার কি, বর্ডার বলতে আমরা কি বোঝাই, রাজ্যের যে আমার রাষ্ট্রের বর্ডার গুলো কোথায়, আমার রাষ্ট্রের আশেপাশে হয় তাই না। তো লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব কে বলছি তোমার চারিপাশে বর্ডার থাকবে, যে এই যে অনলাইনে যে ভাই বোনেরা আছে তাদের মতো তোমার এরকম কিছু ফ্রেন্ড সার্কেল থাকবে, যারা তোমার বিপদে তোমাকে হেল্প করতে পারবে, যারা তোমাকে বিপদে তোমাকে প্রটেক্ট করতে পারবে। সো তাই আমি বর্ডার বানিয়ে দিচ্ছি আমার এই
লার্ন ফ্রিল্যান্সিং উইথ রাকিব এই টেক্সটটাকে বর্ডার বানিয়ে দিয়েছি। বর্ডার বানালে কি হয়, টেক্সটটাকে দেখতে একটু অ্যাট্রাকটিভ হয়, সুন্দর দেখায়। আমি যদি বর্ডারটাকে একটু 5 পিক্সেলের জায়গায় যদি 3 পিক্সেল দিই, দেখবেন যে আর একটু সুপার ডুপার মনে হচ্ছে, দেখছেন আর একটু সুন্দর দেখাচ্ছে। এখন আমি বর্ডার দিয়েছি, এখন আপনারা যারা অনেকেই অনেক মেয়েরা আছে বিভিন্ন ধরনের সেলাই কাজ করে, পাইপিং ইউজ করে, তো এই পাইপিং এর মতো কিন্তু অনেকটা এটা লাগতেছে। এখন ধরেন আমি চাচ্ছি যে এই বর্ডার গুলো কোনার গুলো এমন, আমি যদি চাই, সরি কিভাবে দেখাই, আমি আমার ওয়েবসাইটে যদি যাই, বর্ডার রেডিয়াস কি কখনো ইউজ করেছি, এই যে এটা বর্ডার রেডিয়াস এর কাজ। এখন আমি চাচ্ছি, আমি সরাসরি প্র্যাকটিক্যালি দেখাই, আমি চাচ্ছি যে আমার যে 4টা কোণা আছে, 4টা কোণা কেটে যাবে, মানে এই তেরসাই কেটে যাবে, যেটাকে বর্ডার রেডিয়াস বলা হয়। তো আমি যদি এখানে এসে আমি বলি বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস কোথায়, তুমি বেরিয়ে আসো, এই যে বর্ডার রেডিয়াস। আমি চাচ্ছি যে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, এটা কিছুই না, এইভাবেই রাখতে হয়। কন্ট্রোল এস, আমি এখন রিলোড দিই, দেখবো যে আমার চারদিক থেকে 5 পিক্সেল কেটে গিয়েছে। 5 পিক্সেলের জায়গায় আমি 10 পিক্সেল দিলে মনে হয় আর একটু বেটার মনে হবে। এইভাবে আপনার রুচিশীল ভাবে আপনার ওয়েবসাইটটা ডিজাইন করে বায়ারকে প্রেজেন্ট করতে হবে। দেখবেন যে কোনো বায়ার যদি আপনাকে একবার চুজ করে আর দ্বিতীয়বার পিছনে তাকাবে না, সে আপনার আপনার যে আপনাকে বারবার হায়ার করবে। দেখেন এখন মনে হচ্ছে না আর একটু সুন্দর দেখাচ্ছে। এখন বর্ডার রেডিয়াস, বর্ডার শেডো নামে একটা সিএসএস আছে, এই বর্ডার শেডোটা আমি শিখাবো না, এটা আমি মানে এই নর্মাল যে কোডিং পার্টে আমি শিখাবো না, এটা একটু ডিপ পার্টে শিখাবো। ওকে, তাহলে আমি কি শিখতে পেরেছি, দেখেন আমি শিখতে পেরেছি কিভাবে বর্ডার দিতে হয়, কিভাবে বর্ডার রেডিয়াস দিতে হয়। দেখেন অনেকগুলো সিএসএস কিন্তু আজকে শিখে ফেলেছি, অনেকগুলো সিএসএস শিখে ফেলেছি। এখন আমার যেহেতু এটা হেডলাইন, নিশ্চয়ই এটা একটু আকর্ষণীয় হবে, সেটাই তো স্বাভাবিক। এটা গ্রিন দিয়েছি তাই না, গ্রিন, ওকে এরকমই রাখতে পারি। বর্ডার রেডিয়াস আর কি হতে পারে দেখি আমার একটু ওয়েবসাইটে কেমন কি হতে পারে। এটাকে একটা টেক্সট কালার হইতে পারে, সো টেক্সট কালার না, টেক্সট ফ্যামিলি বা ফন্ট ফ্যামিলি হতে পারে। ফন্ট ফ্যামিলি এখন দেখাবো না, ফন্ট ফ্যামিলি ফিউচার্স, ফন্ট ফ্যামিলি এইভাবে অ্যাড করতে হয়। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি এখন আপাতত আসবে না আমার যেটা মনে হয়। কেন আসবে না, কারণ ফন্ট ফ্যামিলি আপনাকে অ্যাড করতে হয়, ফন্ট ফ্যামিলি অ্যাড করতে হয়, আগে লিঙ্ক আপ করতে হয়, আদারওয়াইজ ফন্ট ফ্যামিলি আপনি পাবেন না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি চিন্তা করছি আর কি সিএসএস শিখাইতে পারে, আমি আজকে সিএসএসটা কমপ্লিট করে ফেলবো। আমি চেয়েছিলাম সিএসএস 4-5 দিন শিখাবো, তো আজকে মনে হচ্ছে প্রথম দিন একদিনই শিখাই, এত সময় নেওয়ার দরকার নেই আমার মনে হয়। ওকে, সো এখন আমি জাস্ট পরবর্তী জিনিসগুলো আমি করব, আপনারা শুধু দেখবেন। এখন ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস, সেটা আমাকে আমি কিভাবে করেছিলাম, ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস, ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস, এটা আইডি তাই না। ওকে, এখন আমি যদি যদি শর্টকাট প্রফেশনালি খুব দ্রুত করতে চাই, তাহলে আমাকে কিভাবে করতে হবে, আমি যদি ওয়েলকাম টু আওয়ার লাইভ ক্লাস, এটাকে আমি রাইট ক্লিক করি, এটার উপরে রাইট ক্লিক করি, করার পরে আমি ইন্সপেক্ট ক্লিক করি, ইন্সপেক্ট ক্লিক করার পর আমি এই পাশে দেখতে পাবো, এই কোণার দিকে আমরা দেখতে পাবো, বা আমি যদি ওয়েলকাম হেডিং এখানে রেখে কার্সরটা রেখে আমি যদি রাইট দিকে ডান দিকে আমি প্লাস চিহ্নতে ক্লিক করি, তাহলে আমি এখানে দেখতে পারবো এই আইডিটা অলরেডি এখানে চলে আসছে। তাহলে আমি আইডির মাঝখানে আমি আবার ক্লিক করবো, ক্লিক করার পর আমি যদি এখানে লিখি টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, এই যে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, আমি যদি লিখি কালার রেড, না এটা হতে পারে কি রেড, আমি যদি ফন্ট সাইজ, ফন্ট সাইজটা আগেরটা দেই নেই, সরি, ফন্ট সাইজটা 20 পিক্সেল লিখি, ওকে 20 পিক্সেল, আমি 30 পিক্সেল লিখি, লেখার পর পিক্সেল এন্টার। আমি যদি এখানে দেই আমি যদি লিখি, এটাই তো হতে পারে তাই না, আর কি হতে পারে, মোটামুটি এই টেক্সটটা আর কিছু ইউজ করবো না, এটাই এনাফ। ওকে, এখানে যাওয়ার পর এখন আমি যে এই কোডগুলো এখানে করেছি, কোডগুলো কিভাবে করবো, এই কোডগুলো চাইলে আমি এখান থেকে এইভাবে কপি করতে পারি, নয়তোবা আমি যদি এখানে এই যে এলিমেন্টসে যাই, সোর্স, আচ্ছা এটা দেখানোর কোথায়,
এই যে পারফরম্যান্সে যাই, ক্লিক টু রেকর্ড বাটন, কন্ট্রোল ই টু স্টার্ট রেকর্ডিং। ওকে, এই এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা কোড করেছি। কোড করার পরে ইনস্পেক্ট স্টাইল শিট আমি যেখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবো যে ডান পাশে আমার কোডগুলো চলে আসছে। তখন আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সবগুলো মার্ক করে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি যদি আমার এখানে যাই, স্টাইল শিটে যাওয়ার পর যদি আমি এখানে পেস্ট করে দিই, আর উপরের গুলা উপরে এটা কেটে দিই, এই যে পেস্ট করে দিলাম। আপনারা চাইলে H1টা কেটে দিতে পারেন, সমস্যা নেই। পেস্ট করার পর কন্ট্রোল এস দিই, দেওয়ার পর যদি আমি এখানে এসে রিলোড দিই, দেখবো যে আমার কোডের কোনো পরিবর্তন হবে না, কেননা আমি কোডগুলো কিন্তু অলরেডি আমার ব্যাক হ্যান্ডে কোডের মধ্যে বসিয়ে দিয়েছি। আচ্ছা, আপনারা কি বুঝতে পারেন আমি যে ইনস্পেক্ট করে কোণের মধ্যে যে বসাইছি, বুঝতে পেরেছেন? এভাবে করব না নাকি সরাসরি এখানে করব? সরাসরি এখানে করব? আচ্ছা ঠিক আছে, সরাসরি ওকে, সরাসরি তাহলে এখানেই করছি। মানে ইন্সপেক্টটা হয় খুব দ্রুততার সাথে করার জন্য, প্রফেশনালি। ওকে, থ্যাংক ইউ, আমি এইভাবেই করছি। ওকে, তাহলে এটা তো অলরেডি বুঝতে পেরেছেন, সো এটা আমি আবার করছি না, আর করছি না। ওকে, আমি তাহলে ইন্সপেক্টর ডিলিট করে দিচ্ছি। এখন এই যে প্যারাগ্রাফ টেক্সটটা, এই প্যারাগ্রাফ টেক্সটটা কি অবস্থা হবে, তাই না? এই প্যারাগ্রাফ টেক্সটটাকে যদি আমি ক্লাসে নিতে হবে, তাই না? প্রথম আগে প্যারাগ্রাফ টেক্সটটাকে ক্লাসে নিতে হবে। তো এই প্যারাগ্রাফ টেক্সটটা পি এর পরে যদি আমি স্পেস দিই, দেওয়ার পর আমি ক্লাস এন্টার দিই, দেওয়ার পর আমি এখানে দিই, সাপোজ দিলাম এখানে টেক্সট। টেক্সট মানে এটা প্যারাগ্রাফ টেক্সট। ওকে, এই ক্লাস নেওয়ার পর আমি যদি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে এটাকে আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, করার পর আমি স্টাইলে গেলাম। স্টাইলে যাওয়ার পর আমি এখানে এন্টার দিয়ে আমি যদি এখানে ক্লাস ডট, সো আমি এখানে বসাই। এইভাবে বসানোর পর, এখানে বসানোর পর আমি যদি এখানে বলি প্যারাগ্রাফ টেক্সট তোমার ফন্ট সাইজ হবে 20 পিক্সেল, আমি এখানে বলবো ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, কন্ট্রোল এস কি সেভ করার পর আমি যদি এখন রিলোড দেই, দেখবো যে আমার প্যারাগ্রাফ টেক্সট গুলো কি হয়েছে, বড় হয়ে গেছে। আমি তাকে যদি বলি তুমি টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, তোমার অবস্থান হবে মাঝখানে, কন্ট্রোল এস রিলোড দিলাম, এটা মাঝখানে চলে আসবে। ওকে, আমি যদি বলি যে তোমার ডানে বামে, অর্থাৎ মার্জিন ডানে বামে তোমার মার্জিন হবে, আমি যে মার্জিন লিখি, এই মার্জিন এভাবে লেখা যায়, এই যে মার্জিন, উপরে মার্জিন প্রপার্টি, আমি যে মার্জিন এভাবে লিখি, এন্টার। আমি মার্জিন শর্টকাটে লিখতেছি, আগে মার্জিন লেফট রাইট শিখছি, তো এখন আমি শর্টকাটে এক মার্জিন দিয়ে সব ডানে বামে সব শিখে ফেলবো। সো মার্জিন আমি যদি লিখি, এটা প্রথম লেফট থেকে শুরু মার্জিন, আমি দিলাম 100 পিক্সেল, 100, তারপর দিলাম আবার 100, না ডানে বামে 100, সরি পিক্সেল ইউজ করতে হবে, পিক্সেল, এটা পিক্সেল, আবার কমা, আমি আবার উপরে বলতেছি 0 পিক্সেল, উপর থেকে ছেড়ে দেওয়ার দরকার নেই, আবার নিচেও 0 পিক্সেল। এখন দেখি কেমন কাজ করে, কন্ট্রোল এস, সমস্যা হতে পারে, দেখা যাক। আচ্ছা, এটা লেখা এখানে আমার জানা মতে বসাতে হয় না, কন্ট্রোল এস, আমি একটু ইন্সপেক্ট করছি আমার একটু বোঝার জন্য। সিএসএস কোডটা হয় নাই, এটা রং করছে। আমি যদি এখানে ধরি 100 পিক্সেল, 100 পিক্সেল, আমি 0 ধরি তাহলে হয়ে যাবে 0 পিক্সেল। আচ্ছা, এটা ডানে পাবে, এটা হচ্ছে, হ্যাঁ, এটাকে
alt দিলাম। ওকে, এটা আমি ওনারা দুইটাই সাজেস্ট করছে। এটা আমার সম্ভবত যে প্যাটার্নে প্রবলেম আছে, যে আমি কোড প্যাটার্ন করেছি সেখানে প্রবলেম। ওকে, আচ্ছা এইভাবে আমি স্পেস ইউজ করেছি, তো তারা স্পেসটা ইউজ করে না। এটা আপনি দুইটা ভাবে করতে পারেন, অর্থাৎ উপরে নিচে ডানে বামে। অর্থাৎ আমি প্রথম যদি ডানে বামে শুরু করি, আমি চাচ্ছি ডানে বামে, সরি উপরে নিচে, উপর থেকে শুরু হয়। উপরে নিচে আমি চাচ্ছি যে আমার 20 পিক্সেল হবে, ডানে বামে হবে 100 পিক্সেল। দেখি এখন কাজ করে কিনা। কন্ট্রোল এস দেওয়ার পর যে আমি রিলোড দেই, হ্যাঁ এখন কাজ করছে। আমি যদি এইভাবে না দিই, আমি চাচ্ছি চারোটা হবে, আমার উপর হবে 20 পিক্সেল, তারপর উপর থেকে লেফট, লেফট হবে 100 পিক্সেল, তারপর আবার নিচে হবে ধরেন 100 পিক্সেল, আবার ডানে হবে ধরেন 200 পিক্সেল। শেখার জন্য আমি এলোমেলো করে দিচ্ছি। কন্ট্রোল এস, রিলোড দেই, হ্যাঁ তাহলে দেখেন একটু দেখছেন নিচে লেফট সাইড এবং রাইট সাইড বেশি, উপরে কম রাইট সাইড কম, অর্থাৎ আমার কোডগুলো কাজ করছে। সো আমার যেটা এখন দরকার, আমি চাচ্ছি যে উপরে 20 পিক্সেল থাকুক, লেফটে বি 100, আর এখানে 20, আর রাইটে আমি 100 রাখি। রাখার পর আমি কন্ট্রোল এস দিই, এখন রিলোড দিয়ে দেখবো যে আমার জিনিসগুলো খুব সুন্দর দেখাচ্ছে। ওকে, দ্যাটস ফাইন। তাহলে মনে হয় না আর টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট গুলো আর চেঞ্জ করার প্রয়োজনটা মনে করছি না আমি। ওকে, এখন ইমেজ ট্যাগটাকে ধরি, আসেন। এখন ইমেজ যেহেতু একটা, আমি চাইলে কিন্তু শুধু ইমেজ ক্লাসটাকে নিয়েও কিন্তু আমি কাজ করতে পারি। কোথায় ইমেজ, তুমি বের হয়ে আসো। এই যে ইমেজ ট্যাগটা, ইমেজ। এখন দেখুন ইমেজটা কি এ ট্যাগের ভিতরে না, সো আমি এ ট্যাগকে যদি আমি ক্লাস নেই, এর পরে ক্লাস আমি যদি এখানে লিখি IMG মুস্তাফা, আমি বলি এটা ইমেজ মুস্তফা, সো IMG মুস্তফা। কন্ট্রোল এস দিয়ে যদি আমি সেভ করি, এখানে এসে রিলোড দেই, কিছুই হবে না কারণ আমি কোড করি নাই। আর আমি যদি কোডে যাই, আমি যেহেতু এই ট্যাগটাকে, ক্লাসটাকে কপি করেছি, এখন যদি আমি এই CSS এ গিয়ে যদি আমি এই ক্লাসটাকে বলি, সরি ক্লাস না, সেক্ষেত্রে কি হবে ডট। এটা অনেকে ভুল করলে আপনারা বুঝেন, এই যে যদি মিস্টেক করেন এখানে কিন্তু কালার চেঞ্জ হবে। হেডিং কালারটা দেখছেন এক ধরনের, কিন্তু আমি যদি ইমেজকে বলি ইমেজ তোমার অবস্থান সেন্টার, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, তুমি সেন্টারে চলে আসো, কন্ট্রোল এস, তাহলে দেখবো ইমেজটা সুন্দর করে সেন্টারে চলে আসছে। কে ইমেজ সেন্টার কেন চলে আসে নাই, আমি তো ইমেজকে বলি নাই, যেমন তো এই জায়গায়। আচ্ছা IMG ইমেজ, ওকে টেক্সট অ্যালাইনমেন্ট, ওকে এটাও কাজ করবে না, বুঝতে পেরেছি এটা কারণে কাজ না করার কারণ ডিপে নেই নাই, ডিপে না নিলে কাজ করবে না। ওকে ইমেজ আমি এটাকে বাদ দিই, আমি যদি উইথ নেই, এটা কাজ করার কথা আমি দেখাচ্ছি। 500 পিক্সেল, সরি উইথ 500 পিক্সেল, কন্ট্রোল এস। ইমেজ কি 500 পিক্সেল পাইছে? আচ্ছা আচ্ছা, ভালো কথা। এটা হবে এইভাবে না। ওকে কাজ করছে, বুঝতে পারছেন বিষয়টা আপনারা? মানে আমি IMG এটা ক্লাস নিয়েছি কিসের, এটা ক্লাস নিয়েছি আমি পুরো ক্লাসটার, এই যে এ ট্যাগটার। এখন ইমেজ বলতেছে না আমার পেজটিতে লাগছে, এই বিষয়টা হবে না, আপনার আমাকে নিতে হবে ইন্ডিভিজুয়ালি। সো আমি বলতেছি এ ট্যাগ তোমাকে নিয়েছি, এখন তোমার ভিতরে যেটা আছে সেটাকে নাও। তাহলে আমি এ ট্যাগটাকে নিয়েছি কি IMG মুস্তফা, এটার মাধ্যমে। এখন স্পেস দিলাম, দেওয়ার পর এই যে ট্যাগটার জন্য এটা ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগটার জন্য শুধু ইমেজ ট্যাগটা আমি এখানে বসালাম, ইমেজ স্পেস দিয়ে ইমেজ।
বসানোর পর আমি এটাকে বলতেছি, সাপোজ বলি আমি 500 পিক্সেল উইথ কন্ট্রোল এস, একটু বড় হবে। এখন আমি এটাকে যদি বলি তোমার টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, এখন কিন্তু সেন্টার হওয়ার কথা, না হলে কিন্তু মাইন্ড করবো আসলে। কন্ট্রোল এস, আর এখানে যে আমি রিলোড দেই, আচ্ছা রিড মোর বাটনটাকে আমি ডিলিট করে নিই আগে। ওকে, এটাকে একটা ডিবের মধ্যে ফেলাই। ডিপ, এখন বুঝতে পারছেন বিষয়টা? আসলে ইমেজটা কিন্তু এখানে আমার এলোমেলো ভাবে সাজানো, ইমেজটা কিন্তু কোনো একটা ডিপের ভিতরে ঢোকে নাই। ডিপ বলতে আমাকে ডিপ বলতে আমি কি ডিপের সংজ্ঞাটা কিভাবে দিই? ডিপ বলতে আপনি যে কোনো সেকশন বা কোনো একটা সেকশন নিতে চান, তাহলে আপনাকে ডিপ যে ট্যাগটা আছে ডিপ ট্যাগটা ইউজ করতে হবে। সো আমি বলছি যে এই ডিপ ট্যাগটা এটা হলো সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, মানে পি বা অন্যান্য ট্যাগের চেয়ে আলাদা। সো এই ডিপের ট্যাগের ভিতরে যে ইমেজটা ইউজ করেছি, আমি যে পুরো ডিপ ট্যাগটা ক্লাস নিয়েছি, ক্লাসটাকে যদি বলি তোমার অবস্থান হবে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, ঠিক তখনই কিন্তু এই ডিপটা টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার হচ্ছে। এটা হচ্ছে ওকে। আর কিছু নাই মনে হয়, এটা হয়ে গেছে। ইমেজটাকে আমি ওই হাইট উইথ বুঝিয়েছি, মোটামুটি হাইট উইথ। আচ্ছা, ইমেজটাকে আমি হাইট দিই, হাইট, হাইট ধরেন আমি 300 পিক্সেল দিলাম, কন্ট্রোল এস। আমি যদি এখানে এসে দেখি তাহলে 300 পিক্সেল কিভাবে বুঝবো? আমি যদি 1000 পিক্সেল দিই তাহলে মনে হয় বোঝা যাবে। ওকে, এখন দেখি। আমার ইমেজটাকে বলতে হবে হাইট তুমি এত হোক, দেখি এখন কাজ করে কিনা। এই দুটোটা আমি কপি করে নিলাম কন্ট্রোল এক্স দিয়ে, ইমোশন কন্ট্রোল এস। এই যে দেখতে পাচ্ছেন এখন, মানে ইমেজকে আমি যখন কোনো ইমেজটাকে যখন করব, সাইজ করব, তখন আমার ইমেজটাকে ধরতে হবে। সো আমি যদি ইমেজটাকে ধর, ইমেজে কোনো যদিও কোনো ক্লাস নেই, আমি তাহলে সরাসরি ইমেজটাকে ধরেছি ক্লাস ছাড়া। চাইলে কিন্তু আমি এখানে ক্লাস নিতে পারি ইমেজের পর স্পেস দিয়ে। আহ, আমি ইমেজের পর স্পেসটা ক্লাস না নিয়ে আমি সরাসরি ইমেজটাকে আমি আলাদা করলাম, করার পর আমি ইমেজটাকে বলতেছি তোমার উইথ হবে 500 পিক্সেল এবং হাইট হবে 100 পিক্সেল। আমি হাইট 100 পিক্সেল না দিয়ে আমি হাইটটাকে 400 পিক্সেল রাখি, তাহলে মনে স্ট্যান্ডার্ড হবে। কন্ট্রোল এস, হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন যে ইমেজটা এখন হাইট খুব কাজ করছে। সো ভিউয়ার্স, আজকে মোটামুটি আমার মনে হয় যে সিএসএস এর যে বেসিক পার্টস আছে এই পার্টগুলো আমি শিখতে পেরেছি। আমি আজকে লাস্টে একটা জিনিস শিখাবো, শিখে আজকে ক্লাসটা মোটামুটি শেষ করব। সেটা কি? সেটা হলো, ধরেন আমার যে আমি যা শিখিয়েছি ধরেন এই পুরাটা, এখন আমি ধরেন এই বডিটার ভিতরে যা লেখালেখি করলাম এই বডিটাকে যদি আমি কপি করি,
স্টাইলে যাই। আর এখানে আসার পর যদি আমি বডিটাকে এইভাবে বলি, বডির তো কোনো ক্লাস না, একটা ট্যাগ, তাহলে বডির মধ্যে থাকবে। আমি সিএসএস এর একটা ট্যাগ আছে খুবই মজাদার ইম্পর্টেন্ট ট্যাগ, এটা হলো ডিসপ্লে নান ট্যাগ। আমি যখন ডিসপ্লে আর এখানে যদি নান কন্ট্রোল এস দা সেভ করি, করার পর যদি আমি এখানে আসি, আসার পর রিলোড দিই, দেখবো যে আমি যা কোড করছি সব কোডগুলো কি হয়েছে আমার শেষ হয়ে গিয়েছে। সো এটাই ছিল আজকের মানে সিএসএস এর শেষ ক্লাস এবং ফার্স্ট ক্লাস এবং শেষ ট্যাগ। আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের বাড়ির কাজগুলো দেখবো। আগামী সামনে শুক্র শনি তো, শুক্র শনি ক্লাস নেব না, অর্থাৎ আগামী বৃহস্পতিবারের বা বুধবারের ভিতরে আপনারা আপনাদের ক্লাসগুলো এইভাবে এইভাবে ক্লাস করবেন। করার পর এই পুরো ফাইলটাকে দেখেন, এই পুরো ফাইলটাকে আপনি রাইট ক্লিক করবেন, ক্লিক করার পর জিপ করবেন, রার বা জিপ করবেন, করার পর সেই রার বা জিপ ফাইলটা আপনি মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চালিয়ে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তাহলে আমি ওইখান থেকে দেখে নেবো আপনারা কে কিভাবে কোড করেছেন। আর যদি কেউ যদি আহ, এই আপুটার মতো যদি মারিন আপুর মতো যদি কোনো ভিডিও বানাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, সোনার সোহাগা। এই ভিডিও বানিয়ে যদি দেখাতে পারেন তাতেও কোনো প্রবলেম নেই, এটা আপনাদের জন্য বেস্ট অ্যাপ্রিসিয়েটেড এটার জন্য। সবাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই না? ওকে, অনেক বড় একটা ক্লাস ছিল, গভীর মনোযোগ সহকারে আপনার পাঁচজন, অবশ্য অন্যরা মানে জয়েন করার কোনো সোর্স ছিল না যেহেতু এটা পার্সোনাল ইনভাইটের মাধ্যমে জয়েন করা হয়। ওকে, সো ভালো থাকেন সবাই। আর আমি তো মনে হয় এই ক্লাসটা রেকর্ড করিনি, আমার যেটা মনে হচ্ছে, নাকি?